ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, আজকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাব তো তোর জন্য, রাবিয়া তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হইছো? মেয়ে দেখবা মানে? আমি আর রাবিয়া একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ, নিজেদের জন্য আমাকে কেন বলি দিচ্ছ? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকিয়ে দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই, বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়ে তোর থেকে 1 বছরের বড়। কি বড় মানে? বড়। এই আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছ, এখন আবার বলো মেয়ে আমার থেকে সিনিয়র। তোর সমস্যা কি? সমস্যা কি মানে? আরে, ছেলেরা সব সময় তাদের থেকে জুনিয়র মেয়ে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোনো হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়ে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করেছিলাম আমার মেয়ে হবে আর রাবিয়ার ছেলে হবে, কিন্তু উল্টো হয়ে গেল। রাবিয়ার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি রাবিয়ার ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিতাম, কিন্তু এখন তো রাবিয়ার একটাই মেয়ে, তাই তাকে বিয়ে করতে হবে। এই আম্মু, তুমি কি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাল্লাহ। তুই একবার তাকিয়ে আর চোখ ফিরাতেই পারবি না। অনার্স 3য় বর্ষে পড়ে। কি? তৃতীয় বর্ষ মানে? 3য় বর্ষে পড়ে। এই আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়েটা আমার থেকে 2য় ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছরের সিনিয়র, এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? যার যেটা ইচ্ছে সেটা বলুক, তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি। কিন্তু আম্মু পুরোটা না শোনার আগেই চলে গেল। ধুর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হাই রে, বন্ধুরা আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করেছি। হাই আল্লাহ, উঠাই নাও আমারে। চলেন, কলেজে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট। বাকিটা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আসলো 2টা হারামি। কিরে ফকিন্নি, একা একা বসে আছিস? কি মামা, ছেঁকা খাইলি নাকি? এই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। কেন, কি হয়েছে? আম্মু বিয়ে ঠিক করেছে, বিকালে মেয়ে দেখতে যাবে। আরে মামা, তোর লাগ অনেক ভালো। প্রেম টেম ছাড়া ডাইরেক্ট বিয়ে। ট্রিট দিস দোস্ত। তোরে একটা দিমু শালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। সব কিছু তো ভালোই, কিন্তু আমি বেশি পছন্দ করি। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি ঠিক আছে, তার মানে এই নয় যে সিনিয়রকে বিয়ে করব। আলার পর আমার না আপুর পিছনে পিছনে ঘুরতি যে, ভুলে গেলি উনি সিনিয়র না? ধুর, তামান্নার সাথে অন্য কাউকে মিলাবি না। তামান্না হলে তো কথাই ছিল না। টাউনের মধ্যে কি আছে? চুপ শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা কেমন? দেখিনি এখনো। এই দেখে আয়, এটা দেখ, তোর পছন্দ হলে করিস, না হলে করিস না। কিন্তু আম্মু তো ওর সাথেই বিয়ে দেবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজেই করব। আমারও অনেক ইচ্ছে সিনিয়র কাউকে আদর করতে। এই, তুই মানুষ? শালা আমি আছি আমার টেনশনে আর তুই মজা নিচ্ছিস। মজা না সত্যি? আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর 3জনে মিলে একসাথে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় আসলাম। দেখি আম্মু কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। বুঝতে আর দেরি হলো না আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা সিএনজি করে রাবেয়া আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো।
আমি আর আম্মু ভিতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা এসে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে শুরু করলো। এইদিকে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মহিলাদের এত আবেগ কোথা থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখি আবার কান্না করছে। আমাকে তো শালা বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর রাবেয়া আন্টি আমার দিকে তাকালো। আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল। আমি সালাম দিলাম। আমার কাছে এসে বলল, এই সুফিয়া, এটা তো ছেলে নাকি? তোর হবু জামাই। আল্লাহ, কত বড় হয়ে গেছে! জানো বাবা, তোমাকে সেই ছোট্টবেলায় দেখেছি। কত হিসু করেছো আমার কোলে, তার কোনো হিসাব নাই। যা কথা বলছি এখানে আর উনি চলে গেলেন। কোথায় ইস্যু করছি, কোথায় হাগু করছি। হাই আল্লাহ, উঠাই নাও আমারে। যাই হোক, আমি সোফা রুমে গিয়ে বসলাম। আম্মু আর রাবেয়া আন্টি কথা বলতে বলতে উপরে চলে গেল। একটু পর আম্মু নিচে আসলো, এসে আমাকে বলল, এই মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। হাই রে আম্মু, বুঝলা না তুমি, আমার কান্না আসছে। চুপ কর, একটু পর বউ আসবে তোর সামনে। ৪৫ মিনিট বসে আছি, মহারানীর আসার কোনো খবর নাই। অবশেষে আসলো। মহারানীকে দেখে আমি তো পুরো থাক্কি খেয়ে গেলাম। আরে, এটা তো তামান্না আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করছি। তার মানে তামান্নাই রাবেয়া আন্টির মেয়ে। আহ, তামান্না আমার বউ হবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, তামান্না একটা শাড়ি পরে এসেছে দেখি আমি হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন হা করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে একটা টোকা দিল। তারপর বাস্তবে ফিরে আসলাম। তামান্না এসে আমাকে চা দিল। আমার মনের ভিতর তো এখন লাড্ডু ফুটছে। বিদ্যা বালানের গানটা মনের ভিতর বাজতেছে, উলালা উলালা তুহি মেরি ফ্যান্টাস্টি। তামান্না এসে আম্মুকে সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সুপায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ রাবেয়া আন্টির সাথে বসে বসে গল্প করলো। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় আসলাম। বাসায় এসে আমি সানিয়া আর আইমানকে গ্রুপ কল দিলাম। এই হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দেব। ট্রিটের কথা শুনে দুজনই লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি? হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাম তো হয়ে গেছে। কি, মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলেছিস। তুই না বললি এই বিয়েটা তুই করবি না? আরে, সেটা তো আগে বলেছিলাম, কিন্তু পাত্রী দেখার পর সব ঠিক হয়ে গেছে। পাত্রীটা কে? তোদের তামান্না আপু। আমাদের ক্যাম্পাসের তামান্না আপু নাকি, যার জন্য তুই কুত্তার মতো পিছন পিছন হাঁটতি? শালার পুত, চুপ কর। আমি কারোর পিছনে ঘুরি নাই। আর হ্যাঁ, সেই তামান্নাই আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি? দোস্ত, এই তো মেঘনা চাইতে বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছে খেয়ে নে, টাকা আমি দিমু। তো বিয়েটা কখন? আগামী শুক্রবার। কাল থেকে কেনাকাটা শুরু। তোরা কেউ আর ক্লাসে যাস না এই সপ্তাহ, কাজ আছে। এরপর এদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। কিছুতেই ঘুম আসছে না। ভাবছি তামান্নাকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর ছুটিয়ে প্রেম করা যাবে। এই কয়েকদিন একটু পার্ট নিয়ে থাকি। পরের দিন সবাই মিলে কেনাকাটি শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করেছে। আম্মু সবাইকে ইনভাইট করেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সবাই অনেক ব্যস্ত, আমিও মোটামুটি ব্যস্ত ছিলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি, সানি আর আইমান ছাদে বসে বসে গল্প করছি। এদিকে তামান্না বাসুরঘরে বসে আমার জন্য ওয়েট করছে। আমার তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, কিন্তু দুই হারামি আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা বাজে। আমি তখনও ছাদে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কি রে, তুই এখনো বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা ঘরে যা, মেয়েটা সে কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেকবার বলেছি, তো ও আমাদের কথা শুনছে না। আমি সানির কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে, যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি সানিকে একটা লাথি দিয়ে বললাম, এ হারামখুর, তুই আমাকে অনেকবার যেতে বলেছিস। শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই আমাকে যেতে বলছিস? আরে মামা, রাগ করস কেন? আন্টি, একটু পাম দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, যাচ্ছি, দোয়া করিস। এই শোন, বল। মনে বিড়াল মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে পুরুষ জাতি তোরে ধিক্কার দিবে। চুপ কর, আমি যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসুর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজে যাব, আর সেখানেই ভয় লাগছে। 1 কেজি সাহস নিয়ে দরজা খুললাম। ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দেখলাম তামান্না মোবাইলে কার সাথে কথা বলছে। আমাকে দেখেই মোবাইলটা রেখে দিয়ে চুরের মতো হয়ে গেল। মোবাইলটা রেখে দিল। আমি গিয়ে সামনে দাঁড়ালাম। ভাবছি সে হয়তো সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে এখনো বসেই আছে। আমি মনে করেছি আমি ওর জুনিয়র, তাই হয়তো সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। থাক, করা লাগবে না। একটা সালাম আর কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম। তখন তামান্না বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই। আমি বললাম, কি কথা বলেন। আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। মুহূর্তেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবেন না? আর সে কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি, কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ। এখন যদি আমি বিয়েটা না করি তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমি রাশেদকেও অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। রাশেদকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন আপনি কি চান? ডিভোর্স। কথাটা শুনে বুকের ভিতরটা কেমন যেন কেঁদে উঠল। ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। কি 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আর একটা কথা। কি? এই 6 মাস কোনোভাবেই আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। ওকে, এই 6 মাস সবার সামনে অন্তত বইয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছি। এমন সময় তামান্না আবার ডাক দিল, এই কই যাস? বাইরে। এখানে থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সবকিছু বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে। এরপর আমি খাটে ঘুমাতে যাব। এমন সময় তামান্না আবারও চিৎকার দিয়ে ডাক দিল, এই কি করছিস? কেন ঘুমাবো? তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন? খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? আমি আর কিছু না বলে বালিশ সুপাই রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম, কোন অপরাধের কারণে আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছে আমাকে। বাইরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত। বাবুচিরা এদিকে ওইদিকে ঘুরছে। আম্মুও সবার সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে আসলাম। দেখি তামান্না কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে আবার মোবাইলটা রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব। এমন সময় তামান্না আবার ডাক, কি রে, লাইট কেন অফ করছিস? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। ধুর, এই রুমেই থাকবো না। এই কই যাস? জাহান নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না। এখানে থেকে কি করব? আচ্ছা, ডিম লাইটটা জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে সুপায় শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো তামান্নার মায়াবী মুখটা দেখে। আহ, কি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। তামান্নাও সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরী নারী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়। আমাকে দেখার আগেই আমি আবার ঘুমের ভাব ধরে সুপায় শুয়ে রইলাম। তামান্না উঠে ফ্রেশ হতে চলে গেল। আমিও উঠে নাস্তা করে বাইরে চলে গেলাম। সানিয়ার আইমানকে গতকাল রাতের ঘটনাগুলো খুলে বললাম। সত্যি তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যে কথা বলছি? তো এখন কি করবি? দেখা যাক। ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। তোদের কোনো উকিল পরিচিত আছে? আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দেব।
তুই তোর কাকার সাথে কথা বলে রাখিস। ওকে, চল এখন। মন খারাপ করে বসে থাকে লাভ নাই, একটু ঘুরে আসি। ও ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, চল। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কি রে, তুই সারাদিন কোথায় ছিলি? এই তো সানিয়ার আইমানের সাথে। মোবাইল ধরিসনি কেন? সাইলেন্ট ছিল। তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছ যে আমার লাইফটাই শেষ করে দিল। আস্তে আস্তে বললাম। কি বললি? কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। আর কোনো কথা না বলে সোজা রুমে গেলাম। গিয়ে দেখি তামান্না কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এইসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। আমাকে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হয়েছে, অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। তোরে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। তুই যখন তারা বিয়ে কেন করেছেন? তোকে বিয়ে করতে তো আমার বয়ে গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস, লজ্জা হওয়া উচিত তোর। ধুর, ভাল লাগে না। কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলাম। তখনই দেখলাম তামান্না কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে আরও হেসে কথা বলছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না বিছানায় নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিলাম। বাহ, লক করা নেই। সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজ দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে আছে। আমি নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনলাম, মানে তামান্না আসছে। আমি মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এইভাবেই তামান্না আর আমার দিনগুলো চলতে লাগলো। আমি কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে তামান্নাও যায়। আম্মু বলেছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু তামান্না আমাকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে, সে আমার সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে আমি বাইরে এসে দেখি তামান্না তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। দেখেই রাগ হতে শুরু করলো। আমি কাছে গেলাম। চলেন। কোথায়? বাসায়। আমি তোর সাথে যাব না, তুই যা। তুই বলার কারণেই সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। ওই কুত্তা, তোরে না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। তুই যা, তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন। এই কথা বলে আমি ওর হাতটা ধরে টানতে চাইছি, এমন সময় ঠাস ঠাস আমার গালে একটা চোর বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বেহায়া কোথাকার! এই কথা বলে তামান্না উঠে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইলাম। এমন সময় তামান্নার মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে হলো। চিন্তা করলাম কল দেব, কিন্তু না, দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। ইমোতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলের ছবিটা দেখলাম। একটু সুন্দর হ্যান্ডসাম ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলেটার সাথেই তামান্নার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপে দিলাম আর বললাম এই ছেলেকে দেখার সাথে সাথেই আমাকে কল দিতে। তারপর ওখানে আরও কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথেই আম্মু এসে ঠাস ঠাস করে একটা চোর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন, কি করেছি আমি? লজ্জা করে না তোর বাসায় বউ রেখে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে? মানে কে বলেছে এইসব? তামান্না তোকে আর একটা মেয়েকে একসাথে দেখিনি, তোকে নিষেধ করার কারণে তুই তামান্নাকে সবার সামনে মেরেছিস। শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, আমার কথাটা শোনো। চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনোদিন চিন্তাও করিনি তুই এত খারাপ হয়ে যাবি।
আম্মু সব কিছু মিথ্যা। আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করেই অপরাধী হয়ে গেলাম। নিজের মাও বিশ্বাস করছে না। ব্যাগটা নিয়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম রাত অনেক বেশি হয়ে গেছে। বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেলাম। কিরে, রাতের বেলা তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? হলে বল, চলে যাচ্ছি। আরে পাগল নাকি, কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায় না, কিন্তু নিজে থেকে আসলি, তাও রাতের বেলায়, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা বাদ দে, ভেতর আয়। ভিতরে যাওয়ার পর ওর আম্মু আম্মুকে সালাম করে ওর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, দেখি আব্বু বারবার কল দিচ্ছে। আমি কেটে দিয়ে সুইচ অফ করে দিলাম। সানির আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগলো। দুজনে গিয়ে খেয়ে আসলাম। সানি বলল, এবার বল কাহিনী কি? আমি পুরো ঘটনা সানির সাথে শেয়ার করলাম। সানি বলল, তাহলে এই ব্যাপার? আচ্ছা, তোর কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। তারপর সানির সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানিদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি, সানি আর আইমান গাছতলায় বসে আছি। দেখলাম তামান্না একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো। দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। আরে, সে তো এখনো আমার বউ। ডিভোর্স হওয়ার পরে সে যা ইচ্ছে করুক, কিন্তু এখন কেন? রাগে আমার লোম দাঁড়িয়ে গেল। তারপর আমি উঠে তামান্নার কাছে যেতে লাগলাম। কিরে, কই যাস? তোরা দাঁড়া, আমি আসছি। দাঁড়া, আমরাও আসছি। তারপর তিনজনে মিলে তামান্নার সামনে গেলাম। আপনি এই ছেলের হাত ধরেছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই, ভুলে যাবেন না আমি আপনার স্বামী। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে না বলেছি আমার উপর অধিকার খাটাতে আসবি না। আপনি না মানলে কিছু যায় আসে না। আপনি এখনো আমার স্ত্রী, আমাদের এখনো ডিভোর্স হয়নি। সো আপনাকে আমার কথা মেনে চলতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করব। কি করবি তুই দেখা। আমি আস্তে আস্তে তামান্নার কাছে যেতে লাগলাম, আর সে পিছুতে লাগলো। আমি তামান্নার সামনে গিয়ে তামান্নার পাশে থাকা ছেলেটাকে একটা ঘুষি মার। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরলাম। এই হালার পুত, কি নাম তোর? লজ্জা করে না অন্যর ভয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নাই। তোকে যদি তামান্নার সাথে দেখি, তোর খবর আছে। দেখ তোর কি হাল করি। সাথে সাথে মোবাইলটা বের করে কাকে যেন কল দিতে চাইলো। আমি মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। তারপর ছেলেটাকে আরও একটা ঘুষি দিলাম। ফুট কেটে রক্ত বের হচ্ছে। সানিয়ার আইমান এসে আমাকে টেনে নিয়ে গেল। তামান্না আর রেগে যাওয়া দেখে ভয়ে কাঁপতে লাগলো। সানিয়ার আইমানের সাথে নিচে চলে আসলাম। কলেজের পিছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। সানি, আমি আর আইমান বসে রইলাম। অনেকক্ষণ পর আমরা উঠে হাঁটা দিলাম। পরের দিন সানি আর আইমানের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরাও ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নাই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করে দেখলাম দুইটা ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগলো। আর একটু যাওয়ার পর আর চারজন একটা গলি থেকে বের হয়ে আসলো। দেখতে মস্তান টাইপের, আমার পিছু পিছু আসতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে পিছন থেকে আমার ঘাড়ের উপর হাত দিয়ে চাপ দেয়। আমি পিছনে তাকাই। কি সমস্যা? ঘাড়ে কেন হাত দিলেন? আগুন আছে, সিগারেট ধরাবো। না, আমি ওইসব খাই না। হয়েছে, আমার লোক কি ছেলে এসব খায় না। কি ব্যাপার, আপনার সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে এসে আমার মুখ চেপে ধরল। বাকিগুলো এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ওদের সাথে পেরে উঠতে পারছি না। ওরা অনেক বাজেভাবে আমাকে মারে। দুজনে আমার হাত ধরে রাখে। বাকিগুলো মুখে আর বুকে গুসাতে লাগে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে গেলাম। দেখলাম তামান্না আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিস। তামান্না ওর কথা শুনে হাসছে।
তারপর দুইজনে বাইক নিয়ে চলে গেল। একটা ছেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসলো নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। দেখলাম আইমান আর সানি পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি। আম্মু কই? এতক্ষণ ছিল, আমরা তাকে বাসায় পাঠিয়ে দিছি। এই 2 দিন এখানে থেকে তিনিও অসুস্থ হয়ে গেছে। তার মানে 2 দিন পর জ্ঞান আসলো? শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদের বললাম। তামান্না আসছিল? একবার আসছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। এই, তুই পাগল হয়েছিস? ও ঠিক মতো কথাই বলতে পারছে না, আর তুই ঘটনাটা জিজ্ঞেস করতেছিস? আচ্ছা বাসায় চল, ওখানে বলবো। এখন বাসায় যাওয়া যাবে না, তোর আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না। আম্মুকে একটা কল দে, আজকেই চলে যাব। এরপর আম্মু আসলো, এসে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় চলে গেলাম। সেদিন রাতে সানিয়ার আইমান আমার সাথেই ছিল। তাদের সব ঘটনা খুলে বলি। সানিকে বললাম তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা যেন রেডি করে। সেই দিন 3 জন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি তামান্না ওর বাবার বাড়ি থেকে চলে আসছে। আমাকে দেখে বলল, কি রে, বেঁচে আছিস? আমি তো ভাবছি মারা গেছিস। রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সানিয়ার আইমান সবকিছু শুনে ফেলেছে। ওদের দেখে তামান্না চুরের মতো রুম থেকে বের হয়ে গেল। সেদিন থেকে ওর সাথে কথা বলি না, এমনকি নিজের রুমেও যাই না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। তামান্না ঠিকই যাচ্ছে, কলেজে গিয়ে যে কি করে সেটা আমি খুব ভালো করেই জানি। এইভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। তামান্নার ব্যবহার আরও খারাপ হতে লাগলো। একদিন সকালবেলা ঘুরতে বের হইছি, এমন সময় ফাহাদের কল আসলো। কি রে, কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? আছি আগের মতো। বন্ধু, তুই যে একটা ছেলের ছবি দিয়েছিলি মনে আছে? কি হয়েছে এখন? ওই ছেলেটা একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। আরে কি বলিস, কোন পার্ক? ফাহাদ ঠিকানা দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তামান্না কি কলেজের নাম দিয়ে ছেলেটার সাথে পার্কে গেছে? কেন জানি খারাপ লাগছে। বিয়ের পরও এসব করে, আর ছেলেটাই বা কেমন? অথচ মা তামান্নার কথা শুনে আমাকে অবিশ্বাস করে। না, এত কিছু ভেবে লাভ নেই। আগে পার্কে যাই, দুজনের একসাথে কয়েকটা ছবি নেই, তারপর আম্মুকে দেখাবো। সহজেই ডিভোর্সটা হয়ে যাবে। তাড়াতাড়ি পার্কে গেলাম। ফাহাদও সেখানে দাঁড়িয়ে আছে। দুজনে ভিতরে গেলাম। দেখলাম সেই ছেলেটা যে লুক পাঠিয়ে আমাকে মেরেছে তামান্নাকে বাইকে উঠিয়ে ঘোরাফেরা করছে। ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না। আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা তামান্না নয়। উল্টো পথে গিয়ে দেখি আসলেই মেয়েটা তামান্না নয়। তার মানে ছেলেটা এরকম আরও অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে। শালারে দেখেই মনে হয় একটা প্লে বয়। কোনো কিছু না ভেবে ভিডিও করা শুরু করলাম। বাহ, কি সুন্দর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাত রেখে হাসাহাসি করছে। ফাহাদকে বললাম, তুই ভিডিও করতে থাক, আমি যেতটুকু করেছি সেটা তামান্নাকে পাঠাই। সাথে সাথেই তামান্নাকে পাঠিয়ে দিলাম। তামান্না ভিডিওটা দেখে আমাকে কল দেওয়া শুরু করল। আমি ধরলাম না। তারপর সে আমাকে একটা মেসেজ দিল জায়গাটা কোথায় সেটা বলার জন্য। আমি পার্কের নামটা সেন্ড করে দিলাম। 10 মিনিটের মধ্যেই তামান্না সেখানে এসে হাজির। আমি আর ফাহাদ লুকিয়ে গেলাম। তামান্না পাগলের মতো ছেলেটাকে খুঁজতে লাগলো। তারপর ছেলেটাকে দেখে ফেলল। ছেলেটার সামনে গিয়েই ওর শার্টের কলার চেপে ধরে ঠাস ঠাস 2টা চর বসিয়ে দেয়। ছেলেটা রাগী দৃষ্টিতে তামান্নার দিকে তাকায়। তামান্না বলতে থাকে, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? যা দেখার তা তো নিজ চোখেই দেখলাম। তামান্নার কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটা রেগে যায়। আমি আর ফাহাদ বসে বসে হাসছি। তারপর সেও ছেলেটাকে একটা চোর দিয়ে চলে যায়। শালা প্লে বয়, এবার ঠেলা সামলা। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা তামান্নার গালে একটা চোর বসিয়ে দেয়। সাথে সাথে আমার মাথা খারাপ হয়ে গেল। ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে মেরে পুঁতে ফেলি, কিন্তু না, তামান্নাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আর বুঝুক, ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে।
বেশি আলগা পিরিত দেখালে এমনটাই হয়। ছেলেটা তামান্নাকে বলতে লাগলো। এই, তুই আমাকে ফারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি। তুই আমার সাথে রিলেশনে থেকে আবার অন্য মেয়ের সাথে কি? কি, তোর সাথে রিলেশন? কি করে ভাবলি আমি তোর সাথে প্রেম করতেছি? মানে? মানে আমি তোর সাথে কোনো রিলেশন করিনি, যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তোর মতো মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো সেটা ভাবলি কি করে? কেন? আমি কি করছি? পারবি না কেন? যে মেয়ে বাসায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বিয়ের পর অন্য ছেলের সাথে রিলেশন করে, তাকে আমার বউ বানাবো? এটা জীবনেও সম্ভব নয়। প্রপোজ করার সময় এটা মনে ছিল না? সব ছিল, তোর সাথে জাস্ট টাইম পাস করেছি, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো খেয়েছি, কিন্তু তোর শরীরটা এখনো বাকি আছে। আর আমি বিয়ে করব ফারিয়াকে, ওর বাবার অনেক টাকা আছে, তোর বাবার কি আছে? তামান্নার সাথে সাথেই ছেলেটাকে আরও একটা চড় মারলো। তারপর কান্না করতে করতে বলে, তোর মতো বাটপার আমি কখনোই দেখিনি। তোর জন্য আমি জুয়েলকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। আর কখনো আমার সামনে আসবি না। এই কথাগুলো বলে তামান্না কাঁদতে কাঁদতে চলে যায়। ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে আছে। তামান্নার কথা ভেবে খারাপ লাগছে। বেচারি সত্যি অনেক ভালোবাসতো ছেলেটাকে। আবার অনেক আনন্দও লাগছে যে ফকিন্নি আমার সাথে অনেক বাজে বিহেভ করেছে। এবার ঠেলা বুঝো, আর কিছুদিন আমিও তোর ডিভোর্স দেব, তখন বুঝবি তোর জীবনে এই জুয়েলের গুরুত্বটা কি পরিমাণ ছিল। যাই হোক, ফাহাদকে একটা ধন্যবাদ দিলাম। সে ছেলেটাকে না দেখলে হয়তো ছেলেটা তামান্নার সাথে শারীরিক রিলেশনও করে ফেলতো। আল্লাহু বাঁচাইছে। আমি মোবাইলটা বের করে আমার বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিলাম, দুপুরে সবাই সিজলার রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দেব। মেসেজ পেয়ে সবাই লেজ উঠিয়ে ট্রেন রুট চলে আসলো। সবাই সেখান থেকে সিজলারে গেলাম। আমি, সানি, আইমান, রাকিব আর ফাহাদ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আইমান আমাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ ট্রিট কেন? আমি সব ঘটনা খুলে বললাম। সবাই মোটামুটি খুশি। সানিকে জিজ্ঞাসা করলাম ডিভোর্স লেটার ঠিক হতে আর কতদিন লাগবে। সে বলল আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। বিকেলে আর বাসায় গেলাম না, সবাই মিলে আড্ডা দিলাম। রাতে বাসায় গেলাম। কি রে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই তোর সাথে কি তামান্নার কিছু হয়েছে? না, কেন? দুপুরে এসে না খেয়ে শুয়ে আছে। অনেকবার ডেকেছি, খাবে না বলেছে, রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না, যদিও সব জানি, তবুও কিছু বললাম না। দেখ তো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, দেখতেছি। যা ডেকে নিয়ে আয়, দুজনে একসাথে খেতে আয়। তারপর রুমে গেলাম। দেখি তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখেই উঠে বসলো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বললাম, আম্মু আম্মু খাওয়ার জন্য ডেকেছে, খেতে চলেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম। যে মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না, আর সেই মেয়ে আমাকে তুমি করে ডাকছে। খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি। আম্মু বলল, আপনার মুখে এগুলো কিসের দাগ? যদিও সব জানি। কিছু মশা মারতে গিয়ে। খেতে আসেন। সবাই বসে আছে। আর কিছু না বলে খেতে চলে গেলাম। খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সে আসছে না। কি রে, তামান্না আসছে না? না। কেন, কি হয়েছে? শরীর খারাপ মনে হয়। ও আল্লাহ, কি বলিস? ডাক্তারকে কল দে। আরে ধুর, তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর আম্মু খেয়ে নিলাম। চলে যাওয়ার সময় আম্মু বলল, জুয়েল, কিছু বলবে? বলছিলাম কি, তুই খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদা লাগলে খেয়ে নেবে। প্লিজ বাবা, না করিস না। কি আর করা, ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবারগুলো রুমে নিয়ে গেলাম। খাবারগুলো টেবিলের উপর রাখলাম। তামান্নাকে বললাম, ভাত নিয়ে এসেছি, খেয়ে নিন। খাবো না, খিদে নেই। না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। আর কিছু না বলে বালিশটা নিয়ে সুপায় শুয়ে পড়লাম। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতের বেলা হঠাৎ কিছু একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি তামান্না পাগলের মতো খাবারগুলো খাচ্ছে।
আমি মুচকি হেসে মনে মনে বললাম, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না জাগার ভান করে শুয়ে আছি। তামান্না একবার খাবারের দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি তামান্না নিজের কম্বলটা আমার গায়ে জড়িয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাবার টেবিলে গিয়ে দেখি পছন্দের সব খাবার। ঘটনা কি, আজকে তো বিশেষ কোনো দিন না? আম্মুকে জিজ্ঞাসা করলাম, আজকে এগুলো কেন? আম্মু হেসে বলল, তামান্না নাকি আমার জন্য নিজের হাতে বানিয়েছে। আসলে মেয়েদের মন বোঝা জীবনেও সম্ভব নয়। এরা কখন কি করে নিজেও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাইরে চলে গেলাম। আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খাইলাম, এবার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। সবাই একসাথে খেয়ে নিলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। এমন সময় তামান্না রুমে আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ সেখানে বসে বসে গান শুনলাম। তারপর রুমে এসে দেখলাম তামান্না এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? ঘুমাবো পরে, একটা কথা বলতাম। বলেন। আমাকে আর আপনি করে বলবে না, তো কি বলবো? তুমি করে বলবে। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় তামান্না আবারও বলল, সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? তুমি এবার থেকে খাটে ঘুমাবে। কেন, আপনার চর খাওয়ার জন্য নাকি অপমানিত হওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। আগের সব কিছুর জন্য সরি। আমি কিছু না বলে সোফায় ঘুমিয়ে পড়লাম। তুই কি ভাবছিস তোর নরম কথায় আমি পটে যাব? তুই এখনো জুয়েলকে চিনিসনি। আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু যখনই তোর কাছে যেতাম অপমান ছাড়া আর কিছুই পাইনি। যাক, এত কিছু ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। রাতের বেলা কারো ঘুঙ্গানির শব্দে ঘুম ভাঙল। ড্রিম লাইটের আলোয় রুমের সব কিছু হালকাভাবে দেখা যাচ্ছে। দেখলাম তামান্না শুয়ে কান্না করছে। কাঁদুক, তাতে আমার কি? কানের মধ্যে মাথা চাপ দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারোর নরম হাতের স্পর্শে ঘুমটা ভাঙল। হালকা চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমিও না জানার ভান করে শুয়ে আছি। উপর সে উঠে গোসল করতে গেল। গোসল করে এসে আমাকে ডাকতে লাগলো। উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। এমন সময় আইমান কল দিয়ে বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আমিও মহা খুশি। যাক, অবশেষে পরিবারের হাল ধরতে পারবো। আম্মুকে খবরটা দিলাম। আম্মুও অনেক খুশি। তামান্নাকে কিছু বললাম না। সেদিন রাতে সানিয়ার আইমানের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। তামান্না আমাকে বলল, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস, বাট ওয়াই? নতুন চাকরি পাওয়ার জন্য। ও আচ্ছা। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। রেডি হয়ে অফিসে চলে গেলাম। প্রথম দিন ভালোই লাগলো। এইভাবে আরও 10 দিনের মতো চলে গেল। তামান্না আমার কাছে আসতে চাই, বাট আমি তেমন একটা কথা বলি না, কারণ আগের দিনগুলোর কথা আমি এখনো ভুলিনি। তামান্নার জন্য আমি এখন প্রায় কলেজে যাই না। না বললেই চলে। সেদিন সবার সামনে অপমান করার পর থেকে কারোর সামনে যাই না, শুধু পরীক্ষা দিয়ে আসি। পরদিন অফিসে যাচ্ছি। এমন সময় আম্মু এসে বলল, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? বলছিলাম কি, তামান্নার আম্মু কল দিছে, সে নাকি অসুস্থ, তামান্নাকে যেতে বলেছে। তো যাক। তুই যদি দিয়ে আসতি তাহলে ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসব? অফিসে দেরি হয়ে যাবে। হবে না, তামান্না রেডি আছে, প্লিজ বাবা, না করিস না। কি আর করা, আম্মুর কথা মতো তামান্নাকে নিয়ে বাসা থেকে বের হলাম। একটা সিএনজি নিলাম। তামান্নার পাশাপাশি বসে আছি, কিন্তু কোনো কথা বলছি না। মুখ দেখে বুঝলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কি বলবেন? তোমার অফিস কখন শেষ হবে? 4টায়। কলেজের চাপ থাকলে দেরি হতে পারে। ও আচ্ছা, একটা কথা বলতাম। বলেন। তোমার অফিসে মেয়ে কলিগ আছে? আছে, 5 জন আছে।
দুজন আমার পাশেই বসে। আচ্ছা। কথাটা বলতে বলতে তামান্নাদের বাসার সামনে চলে আসলাম। তামান্নাকে নামিয়ে দিয়ে চলে যাব এমন সময়, বাসায় যাবে না? না, আমার দেরি হয়ে যাচ্ছে। অফিস শেষে আসবে। না, আর কোনো অপমান সহ্য করব না। এমনিতেই অনেক অপমানিত হয়েছি, কলেজে যাওয়াও বন্ধ করে দিছি। আপনি বাসায় চলে যান। তামান্না কিছু একটা বলতে চাইছিল, সেই দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সেখান থেকে সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। কি রে, তুই এখানে কেন? তো কোথায় যাব? তুই তামান্নাদের বাসা যাসনি? আমারে কি পাগল কুত্তা কামড়াইছে? খাবার দাও তো, এগুলো ভালো লাগছে না। তোমার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কি? কিছু না, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয়। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে খাটে শুয়ে পড়লাম। আহ, কি শান্তি! আজকে কতদিন পর শান্তিতে ঘুমাবো। এতদিন এই ফকিন্নির জন্য খাটে ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20 বছর খাটে ঘুমাই না। শুয়ে শুয়ে গান শুনছি, এমন সময় একটা নতুন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি আরে আমিটাকে। আমি তামান্না বলছি। ও আচ্ছা, এটা কার নাম্বার? আমার। তুমি ঠিকমতো খাইছো? আপনি খাইছেন? হুম। আপনার আম্মু কেমন আছে? জি ভালো। আচ্ছা ঠিক আছে, রাখি, ঘুমাবো। ওকে। কল কেটে দিয়ে ভাবছি, হঠাৎ তো কেয়ার নিচ্ছে কেন? মায়া মানুষের বিশ্বাস নাই, এদের মনে কখন কি চলে এরা নিজেই জানে না। যাই করুক, তামান্না যে আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। আমিও আরামে ঘুমাই, খাই দাই আর অফিস করি। তামান্নার সাথে কথা হয় না। যদি সে কল দেয় তাহলে জাস্ট হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথা হয় না। সেই দিন অফিসে কাজ করছি, এমন সময় সানি কল দিল। কি রে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোরা? আছি। বেকার মানুষের আর কিসের অবস্থা? আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম, বল। তোর ডিভোর্সের পেপার রেডি হয়ে গেছে। আমি বিকেলে নিয়ে আসবো, তুই দিঘির পাড়ে আসিস। থ্যাঙ্কস এ দোস্ত। ধন্যবাদ দিতে হবে না, ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আইমানকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এটা নিয়ে এতদিন কি যে প্যারাই ছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকেলে অফিস শেষ করে দিঘির ঘাটে গেলাম। সানি আর আইমান বসে আছে, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় আসলাম। এসে দেখি আম্মু রেগে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই? আছে তো, পকেটে হাত দিয়ে দেখি। জাস সালা, মোবাইল তো বন্ধ হয়ে গেছে। তোরে কল দিলে কল যায় না কেন? আম্মু, চার্জ নেই, শেষ হয়ে গেছে। টিপতে ভালো লাগে, চার্জ দিতে ভালো লাগে না? আচ্ছা বাদ দাও, কেন কল দিছো? তামান্নাকে নিয়ে আসার জন্য। তো ও নিজে আসুক, আমি ওর বডিগার্ড নাকি? এ কেমন কথা? মেয়েটা একা একা আসবে কি করে? যা নিয়ে আয়। নিয়ে আসবো মানে? যা এখন নিয়ে আয়, না হলে ঘরে জায়গা নেই তোর। কি করা, আবারও তামান্নাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে এসে দেখি 8:30 বাজে। কলিং বিল বাজালাম। অনেকক্ষণ পর তামান্নার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি, আমিও ভালো আছি। যাও। ইচ্ছা না থাকার সত্ত্বেও যাওয়া লাগলো। গিয়ে দেখি তামান্না রেডি হয়ে বসে আছে। আমি বললাম, রেডি হয়েছেন? রেডি। আম্মা কল করেছিল, তুমি এত দেরি করলে যে? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। এখন না, খাওয়া দাওয়া করে যাবে। বাসায় গিয়ে খাবো। না, এখান থেকে খেয়ে যাব। আম্মু সব রান্না করে বসে আছে। কি আর করা, খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজিতে আর কোনো কথা হয়নি। ভিতরে ভিতরে টেনশনে আছি, আজ থেকে আবার শান্তিমতো ঘুমাতে পারবো না। একটু পর বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার লাইট সব বন্ধ। দরজা টোকা দেওয়ার আগেই খুলে গেল। পুরো বাসা অন্ধকার।
আমি আম্মুকে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। খুব ভয় পেয়ে গেছি। কোনো ঘটনা ঘটলো না তো? তামান্না ভয়ে আমার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। বুঝলাম ওর হাত কাঁপছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করব। এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে সানি, আইমান, আম্মু সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার তামান্না, মেনি মেনি থ্যাঙ্কস ফর দ্য ডে। আমি তো পুরো ঠাসকি খেয়ে গেলাম। এগুলো কে করলো? এখন করলো? আমি তো এই 2 ঘন্টা আগেই বাসায় ছিলাম, তখন তো তেমন কিছুই ছিল না। আমি ভাবছি, আর তামান্না আম্মুকে বলল, আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? তো কিছু কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি আরও একটা ঠাক্কি খেলাম। যাই হোক, সবাই মিলে কেক কাটলাম। তামান্না প্রথমে আমাকে খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম। একে একে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম। সানি আর আইমান তামান্নাকে অনেকগুলো গিফট দিল। আম্মু একটা রিং দিল। বাকি শুধু আমিই আছি। সানি হঠাৎ করে বলল, জুয়েল তার গিফট কাল সকালে দিবে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি, সানি আর আইমান ছাদে চলে গেলাম। কি রে, তোরা এত কিছু কি করে জানিস? আমরা জানতাম না, আন্টি আমাদের বলেছে, আর তোকে কিছু বলতে নিষেধ করেছে। ও আচ্ছা। এই সানি, তুই যে বললি সকালে গিফট দেব, কি গিফট দেব? আরে বেটা, তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে না? ডিভোর্স পেপার তো রেডি, সকালে দিয়ে দিবি। আর এটা হবে তামান্নার সবচেয়ে বড় উপহার। ঠিক, চল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাই। চল। এরপর বাসায় চলে আসলাম। সানিয়ার আইমানকে রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে গেলাম। দেখলাম তামান্না বসে বসে মোবাইল টিপতেছে। আমি যাওয়ার পর, থ্যাঙ্কস কেন? এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সুপাই যাচ্ছি। এমন সময় তামান্না বলল, আমার গিফট? কালকে অফিসে যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। ওকে, একটা কথা বলেছিল। বলেন। সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও। নো থ্যাঙ্কস, আপনি ঘুমিয়ে যান। আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি তামান্না আমার আগেই উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি আম্মু রান্না করছে, আর তামান্না সেগুলো টেবিলের উপর সাজিয়ে দিচ্ছে। তারপর নাস্তা করে রেডি হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে সাইন করতে। অনেক ভালোবেসে ফেলেছি মেয়েটাকে, কিন্তু কিছু করার নাই। হয়তো সে অন্য কারোর কাছে আমার থেকেও বেশি ভালো থাকবে। আমি চাই সে সবসময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করে দিলাম। আরও ছোট একটা রিকোয়েস্ট লিখলাম, আজকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনার জন্মদিনে আপনার বেশ চাওয়াটাই আমি পূরণ করার চেষ্টা করছি। আশা করি আপনি সাইনটা করে দেবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে, সেই দোয়াই রইল। চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে চলে গেলাম অফিসে। যাত্রাপথে হাকিমের সাথে দেখা। কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে গেলাম। 20 মিনিট দেরি হওয়ায় বস ইচ্ছামতো ঝাড়ি দিল। রাগে মোবাইল সাইলেন্ট মুড করে রেখে দিয়ে কাজ করা শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশিই ছিল, কিন্তু কিছু করার নাই। বেশি বাড়াবাড়ি করলে চাকরিটাই চলে যাবে। বিকেলবেলা অফিস থেকে মোবাইলটা বের করে তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু 122টা কল দিছে। তামান্নার আম্মুও অনেকগুলো কল দিছে। সানিয়ার আইমানের কল ও মেসেজ দেখে মাথা নষ্ট। তো কল, এত মেসেজ, অথচ আমি টেরই পেলাম না। মোবাইলটা হাতে নিয়ে দেখি তামান্নার আম্মু আবার কল দিছে। হ্যালো। কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি কল কেটে দিয়ে আম্মুকে কল দিলাম। আম্মুও কল ধরছে না। এরপর আইমানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? কি রে, তুই কল ধরছিস না কেন? আসলে অফিসের কাজের চাপ বেশি ছিল, তাই। এখন কই আছস? এই তো স্ট্রং রোড। তাড়াতাড়ি মানারত হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তামান্না সুইসাইড করতে চাইছিল, পরে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসছি। কি? সুইসাইড করতে চাইছিল মানে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়। কল কেটে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন জানি খুব টেনশন হচ্ছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করবে কেন?
সেখানে গিয়ে দেখি আম্মু, সানি, আইমান আর তামান্নার আম্মু বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আম্মু এসেই ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা, তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? জি না, আমার সাথে তো কিছু হয়নি, মিথ্যা বললাম। তাহলে সে সুইসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, তুই কল ধরিসনি কেন? অফিসে ছিলাম তাই সাইলেন্ট মুড করা ছিল। লাগবে না তো চাকরি করা, আজ থেকে চাকরি ছেড়ে দিবি। আর তুই আমার সাথে মিথ্যে বলছিস কেন? কি মিথ্যা? তামান্না এতদিন তোর সাথে যা যা করেছে সেগুলো আমাকে বলিসনি কেন? তোমাকে এগুলো কে বলেছে? আম্মু সানিয়ার আইমানের দিকে তাকালো। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে সব ঘটনা বলে দিছে। সানিয়ার আইমানের দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম। ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল তামান্নার জ্ঞান ফিরেছে। আম্মু আর শাশুড়ি ভিতরে গেল। সানিয়ার আইমান ভিতরে যেতে চাইছিল। আমি বললাম, এই তোরা দাঁড়া। কিছু বলবি? আম্মুকে কথাগুলো কে বলেছে? একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? আমরা দুজনেই বলেছি। কেন বলেছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে? কারণ তামান্নাকে আম্মুই পছন্দ করেছে। আন্টিকে না বলেন কোনো উপায় ছিল না। তিনি আমাদের যেভাবে চাপের মুখে ফেলেছেন, না বলে থাকতে পারিনি। সরি দোস্ত। বন্ধু, একটা কথা বলতাম। কি? আমার মনে হয় ডিভোর্সটা না দিলে ভালো হতো। কেন হঠাৎ এটা মনে হলো কেন? দেখ, তামান্না তোকে আগে ইগনোর করতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন সে তোকে অনেক ভালোবাসে। দেখছিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে চাচ্ছিল। দোস্ত, ডিভোর্স দিস না, সবকিছু আবার নতুন করে শুরু কর। সবকিছুই আমার মনে মনে ছিল। আসলে তামান্নাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষ কষ্ট দিলেন কেমন লাগে। তাই তাকে আরো কিছু শাস্তি দিতে হবে। আচ্ছা, দেখা যাবে। শোন, তামান্নাকে আরো কিছু শাস্তি দিতে হবে। আমার সাথে যেগুলো করেছে সেগুলোর ফল ওকেও ভোগ করতে হবে। তুই এই অবস্থায় ওর শাস্তি দিতে চাইছিস? কিভাবে দিবি? সময় হলে দেখবি। এখন এগুলো না বললেই ভালো হবে। এমন সময় আম্মু আবার বাইরে আসলো। এই হারামজাদা, তোর কাছে কি একটুও দয়া মায়া নেই? মেয়েটা কেমন আছে একটু দেখতে ইচ্ছে করে না? আয় ভিতরে আয়, সে তোকে ডাকছে। তারপর সানিয়ার আইমানকে একসাথে নিয়ে ভিতরে গেলাম। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম। আমাকে দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। আম্মু সবাইকে ইশারা করলো বাইরে চলে যেতে। সবাই বাইরে চলে গেছে। অনেকক্ষণ বসে থাকার পর নীরবতা ভেঙে আমি বললাম, এখন কেমন সেটা তো না জানলেও চলবে। বুঝে গেলাম রেগে আছে। সমস্যা নাই বালিকা, তোমার জন্য যে এখনো কি কি ওয়েট করতেছে সেটা নিজেও জানি না। আবার বললাম, রাগ করেছেন নাকি? রাগ করার মানুষ থাকলেই তো রাগ করবো। আচ্ছা বাদ দেন, এবার বলেন এই কাজটা কেন করতে গেলেন? কিছু বুঝিস না? আপনি কেন সুইসাইড করতেছেন সেটা আমি কি করে বুঝবো? যা, বোঝা লাগবে না। এখানে কেন এসেছিস? আমি বললে তুই তো খুশি হতি। সবাই বলছে আপনাকে দেখতে, তাই আসলাম। কি? সবাই বলেছে সেই জন্য তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই মন থেকে আমাকে দেখতে আসিসনি? আচ্ছা বাদ দেন, এবার বলেন জন্মদিনের গিফট পেয়ে খুশি হয়েছেন? না হওয়ার কি আছে? খুশির ঠেলায় নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত। নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করতে পারবেন। কি একটুও বুক কাঁপলো না? না, আমি জাস্ট আপনার ইচ্ছেটাই পূরণ করতে চাইছিলাম। তুই জীবনেও বুঝবি না। না বুঝাই ভালো। আম্মু এসে বলল, এই তোদের কথা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, শুরুও নাই শেষও নাই। আম্মু কিছু না বলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি এসে আম্মুকে বলল, তামান্নাকে আমার বাসায় নিয়ে যাই, কয়েকদিন ওখান থেকে তারপর পাঠিয়ে দেব। তুই যেটা ভালো মনে করিস। বাহ,
দুজনের ফ্রেন্ডশিপ রক্ষা করার জন্য আমাকেই বলি দিলে। আমি বের হয়ে যাচ্ছি। এমন সময় আম্মু বলল, কিরে তুই কই যাস? বাসায়। এখানে থেকে কি করব? যা তামান্নাকে ওদের বাসায় দিয়ে আয়। কিছু না বলে দাঁড়িয়ে আছি। আম্মু আবার বলল, কি রে কথা কানে যায় না? আরে দিয়ে আসবো তো, এমন করো কেন? যা সিএনজি নিয়ে আয়। তারপর একটা সিএনজি নিলাম। আমি, তামান্না আর তামান্নার আম্মু গাড়িতে উঠে তামান্নাদের বাসার দিকে রওনা দিলাম। সানিয়া আর আইমানকে বললাম আম্মুকে ঠিকমতো বাসায় দিয়ে আসতে। গাড়িতে কোনো কথা হয়নি। বাসার সামনে নেমে তামান্নাকে ধরে ধরে বাসায় নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিন্নি হাঁটতে পারছে না। ইচ্ছা না থাকার সত্ত্বেও কুলে নিলাম। কুলে নিয়ে বাসায় নিয়ে আসলাম। বাহ, ফকিন্নির ভিতরে ভিতরে লাড্ডু ফুটতেছে। আমিও খুশি। কখনো এভাবে আগে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাস রেডি করেছি। বাস থেরাপি দিয়েই তোমার অহংকার আমি মাটিতে লুটাবো। টেরও পাবে না জুয়েল কি জিনিস। যাই হোক, বাসার ভিতরে নিয়ে তামান্নাকে খাটে রাখলাম। ওরে আল্লাহ, মেয়ে মানুষ এত ওজন! দেখলে মনে হয় ফু দিলেই উড়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এত ওজন জানা ছিল না। তামান্নাকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। সে আমার কর্মকাণ্ড দেখে হাসতে লাগলো। ওকে রেখে চলে আসবো এমন সময় পিছন থেকে ডাক দিল, জুয়েল, কিছু বলবেন? আজকে না গেলে হয় না? আমি এখনো বাসায় যাইনি, অফিসের পোশাকে রয়ে গেছি। কিছু খাইছো? না, সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। এখানে খেয়ে যাও। নো থ্যাঙ্কস। আর কিছু না বলে সোজা হাঁটা দিলাম। তামান্নার আম্মুও অনেকবার বলল থেকে যেতে, কিন্তু না করে দিয়েছি। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। এইভাবে কিছুদিন চলে গেল। তামান্নার সাথে আর কোনো যোগাযোগ করিনি। মাঝে মাঝে সে কল দিত, বাট আমি ধরতাম না। কয়েকদিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু আসলো। কিছু বলবে? অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। কাজ বেশি থাকলে দেরি হতে পারে। কেন? না, বলছিলাম অনেকদিন হলো মেয়েটাকে দেখছিলাম, তুই যদি তামান্নাকে নিয়ে আসতি। সরি আম্মু, আমি পারবো না। যার দরকার সে নিজেই আসবে। এ কেমন কথা? একা একটা মেয়ে নিজে থেকে কি করে আসবে? যেভাবেই আসুক না কেন, আমি নিয়ে আসতে পারবো না। বেশি দরকার হলে তুমি যাও। যা, তোর যাওয়া লাগবে না, আমার মেয়েকে আমিই নিয়ে আসবো। যা ইচ্ছে করো। আর কোনো কথা না বলে অফিসে চলে গেলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে একটু রাত করে বাসায় আসলাম। এসে দেখি তামান্না চলে এসেছে। কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। তামান্না এসে বলল, ভুলেই গেছো, একটাবার জিজ্ঞাসা করলে না কেমন আছি। মনে রাখার জন্য কোনো চুক্তিপত্র হয়েছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? তামান্না মন খারাপ করে বলল, খেতে আসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। আপনারা খেয়ে নিন। তামান্না কিছু না বলে চলে গেল। আমি শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। একটু পর সে আসলো। মনে হয় খাওয়া শেষ। আমার সামনে এসে ঘুরঘুর করছে। আপনি কেন এসেছেন? মানে? মানে? আপনি এই বাসায় কেন এসেছেন? আপনার চাওয়া তো আমি পূরণ করে দিয়েছি, আবার কি? এভাবে কথা বলছো কেন? বললাম তো আগের ঘটনাগুলোর জন্য সরি। এইসব সরি টরি বলে লাভ নেই। ডিভোর্স চেয়েছেন, দিয়ে দিছি। এবার থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকবো। আমি আর কিছু না বলে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। তামান্না এসে বিছানায় উঠতে লাগলো। এই, আপনি কি করছেন? কেন ঘুমাবো না? আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার রুম, আমার বিছানা। সো আপনি আমার বিছানায় শুতে পারবেন না। তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি ঘুমান। তারপর একটা বালিশ ওর হাতে দিয়ে দিলাম। বালিশ হাতে নিয়ে মন খারাপ করে সুপাই চলে গেল। এবার বুঝো কেমন লাগে, এতদিন আমাকে জ্বালাইছো। আমি অন্যদিকে পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কিছু একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি তামান্না নাক টেনে টেনে কান্না করছে। আমি বললাম, এই, আপনার সমস্যা কি? এসব নেকা কান্না করার মানে কি? তোমার এত কিছু জানতে হবে না। জানার দরকারও নেই। অন্য কোথাও গিয়ে কাঁদেন, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সকালে আমার অফিস আছে।
তামান্না তারপরও কান্না করছে। আরেকবার নাক টানা শুনলে লাথি দিয়ে রুম থেকে বের করে দেব, যত সব আজাইরা। দেখলাম তামান্না কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, এবার ঠেলা বুঝো জানো, আমি অনেক কষ্ট পাইছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি তামান্না আমার আগেই উঠে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিস করে বাসায় আসার সময় সানিয়ার আইমানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আমার আগেই বসে আছে। কি রে, কি অবস্থা তোদের? এই তো তোর মতো আর টাকা ইনকাম করতে পারছি না। বেকার মানুষের অবস্থা তো ভালো করে জানিস। আচ্ছা আয়, ওইদিকে গিয়ে বসি। চল। তামান্না কেমন আছে রে? ভালোই, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? তামান্নাকে ডিভোর্স পেপার দিলাম, সেটাও তো কোনো খবর নাই। সে এখান থেকেই যাচ্ছে না। আরে বোকা, যাবে কি করে? সে এখন ফিদা হয়ে গেছে। দোস্ত, যা হয়েছে সব ভুলে যা। এখন সবকিছু ঠিক করে নে, এটাই ভালো হবে। আরে না, তামান্নাকে আরো কিছু শাস্তি দিতে হবে। এই জুয়েল, বল। তামান্না তোকে কলেজের সকলের সামনে অপমান করছে না, তুইও করবি। কি করে? বিশাল একটা বুদ্ধি দিল। কি আপনারা বুঝতেছেন না তো? গল্প পড়তে থাকেন, আপনারাও বুঝে যাবেন। তারপর সানিকে বললাম, ধুর বেটা, এটা করা উচিত হবে না। যাই হোক, সে আমার স্ত্রী। আরে বেটা, সমস্যা নেই, ওরা আদর করে দিস, সব ঠিক হয়ে যাবে। আর আমি, তুই আর মানুষ হলি না। তুই চাকরি করবি নাকি কলেজে যাবি? দুটোই। বসকে বলবো ছুটি দিয়ে দেবে। তাহলে ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে রইলাম। বুদ্ধির মোতাবেক মোবাইলটা সাইলেন্ট মুড করে কানে লাগিয়ে কথা বলতে লাগলাম। পাশে তামান্না ছিল। প্রেম করলে যেরকম রোমান্টিক কথাবার্তা বলে, আমিও সেম ভাবে বলতে লাগলাম। তামান্নার আগে ফুলতে লাগলো। অনেক জুড়ে হেসে হেসে কথা বলছি। অনেক বকাবকি করার পর মোবাইলটা রেখে দিলাম। আসলে কোনো প্রেম করিনি, তাই কথাও খুঁজে পাচ্ছি না। আমি তামান্নাকে দেখিয়ে মোবাইলে একটা কিস দিলাম। তামান্না আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? মেয়েটাকে তা দিয়ে আপনার কাজ কি? কাজ আগে বলো, মেয়েটাকে? আমার ভবিষ্যৎ বউ। সে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? বউ মানে? কোথায় বউ? কে বউ? তাহলে আমি কে? ভুলে যাবেন না, আপনাকে ডিভোর্স দিয়েছি, সো আপনি আমার কেউ নন। মানে কি বলছো এসব? যা শুনেছেন তাই। আর হ্যাঁ, আমার কোনো পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। আমি আম্মুর সাথে কথা বলে আপনাকে আমাদের বাসা থেকে পাঠানোর ব্যবস্থা করছি। জুলি, প্লিজ। আগের ব্যবহারের জন্য সত্যি আমি অনেক লজ্জিত। সরি বললাম তো। আমি একটা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। রাগ দেখিয়ে ছাদে চলে গেলাম। ছাদের দরজাটা বন্ধ করে কিছুক্ষণ লঙ্গি ডান্স দিলাম। ফকিন্নি, যখন আমি তোর পিছনে ঘুরতাম, তোর কেয়ার করতাম, তখন আমাকে 2 টাকার দাম দিতি না। এবার বুঝো কেমন লাগে। থেকে নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। তামান্না যথারীতি বালিশ নিয়ে সুপায় চলে গেল। রাতের বেলা ঘুমটা ভেঙে গেল। তামান্নার দিকে তাকাতেই দেখি খুনসুটি মেরে শুয়ে আছে। চেহারাটা দেখে আবার ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় মানুষকে আসলেই অনেক নিষ্পাপ মনে হয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলাম তামান্না ঠান্ডায় কাঁপছে। নিজের কাছেই খারাপ লাগছে। উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে জড়িয়ে দিলাম। মোবাইলের টাইম দেখলাম, একটু পর ফজরের আজান দেবে। আর ঘুমালাম না। উঠে অজু করে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বাসায় এসে দেখি তামান্না মুখ টিপে টিপে হাসছে। মনে হয় কম্বল দেওয়ার কারণে। বালিকা, এত খুশি হওয়ার কিছু নেই। জুয়েল কি জিনিস হারে হারে টের পাবে। নাস্তা করে বসে বসে মোবাইল টিপতেছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে, আজকে অফিসে যাবি না? না, ছুটি নিয়েছি। কেন, শরীর খারাপ নাকি? আরে না, অনেকদিন কলেজ যাই না, আজকে যাব। আর আমার একটু কাজ আছে। তামান্নাও পাশে ছিল। তামান্না আম্মুকে বলল, ছিলাম কি, আমি তো অনেকদিন কলেজে যাই না, লেখাপড়াটাও ভালোভাবে হচ্ছে না,
আজকে গেলে কোনো সমস্যা হবে? আরে না, কিসের সমস্যা? যা, তুইও কলেজে যা। এই জুয়েল, বলো। তামান্নাকে সাথে করে নিয়ে যা। সরি, আমি পারবো না, যে যার মতো যাবে। পারবি না মানে? মেয়েটা একা একা কি করে যাবে? যেভাবে খুশি যাক, বাট আমি নিয়ে যেতে পারবো না। আম্মুকে আর কোনো কিছু বলতে না দিয়ে আমি রুমে চলে গেলাম। কি হয়ে তামান্নার আগে চলে গেছি। আমি, সানি, আইমান আর ইতু বসে আছি। এই মামা আসছে, শুরু কর। কে আসছে? আরে বেটা, তোর সিনিয়র বউ আসছে, শুরু কর। আমি এবার ইতুর হাতটা ধরে বসে হেসে হেসে কথা বলছি। ইতুও প্ল্যান মোতাবেক আমার হাত ধরে আছে। তামান্না এটা দেখে তো রাগে লাল হয়ে গেল। আমার দিকে আর না তাকিয়ে উপরের তলায় চলে গেল। আমরা সবাই হাসতে হাসতে শেষ। ক্লাস করিনি, ওখানে বসে আছি। দেখলাম তামান্না উপর থেকে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমিও খুব সুন্দর করে অভিনয় চালিয়ে যাচ্ছি। 2 ঘন্টা চলে যাওয়ার পরে তামান্না আর ওর কয়েকটা বান্ধবী মিলে আমাদের কাছে আসলো। সানিয়া রাইমান একসাথে গান গাইতেছে। তখন একটা সিনিয়র মেয়ে এসে বলল, কানে নিচে যখন কয়েকটা পড়বে তখন সব রকমের বাজে স্বভাব চলে যাবে। আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্লাস না করে এখানে কি পাখি দেখি। পাগলামি করস? এখানে পাখি আসবে কোথা থেকে? আছে আছে, আমার পাশে বসেন, আপনিও দেখতে পাবেন। আমি তখনও ইতুর হাত ধরে আছি। তামান্না আমাকে বলল, ছি, চোখ রেখে তো বলবে। কেন, আমি কি ল্যাংটা হয়ে আছে নাকি? ছিও খারাপ, ছি, এই অরুণের সাথে, ছি। ওয়েট, বউ মানে কার কথা বলছেন? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। চিহ্ন আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের পিছন পিছন ঘুরঘুর করতে? পাত্তা দেই না, তবুও কেন আসেন? এতক্ষণে পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। তামান্না লজ্জায় মাথা নিচু করে ফেলল। দেখলাম ওর চোখের কোণে পানি। কান্না করতে করতে ক্যাম্পাসের বাইরে চলে গেল। আমার নিজেরও খারাপ লাগছে, আসলে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। পরে আমি, সানিয়া রাইমান বের হয়ে গেলাম। ইতুকে ধন্যবাদ দিয়ে বিদায় দিয়ে দিলাম। আমরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি তামান্না সবকিছু রেডি করে বাসায় চলে যাচ্ছে। আম্মু ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে শুধু কান্নাই করতেছে। চলে গেল। আম্মু এসে ঠাস ঠাস করে আমার গালে একটা বসিয়ে দিল আর বলল, কুলাঙ্গার কোথাকার, তোর জন্য আমার মেয়েটা চলে গেল। ওর যদি কিছু হয় তাহলে তোর খবর আছে। আম্মুর কথা শুনে মাথাটাই খারাপ হয়ে গেল। নিজের ছেলের কোনো খবর নাই, তিনি ছেলের বউ নিয়ে পড়ে আছে। আম্মুর সাথে রাগারাগি করে ছাদে চলে গেলাম। আসলে তামান্নার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব? ও যেগুলো আমার সাথে করেছে সেগুলোর ফল ওকে পেতে হবে। কিন্তু মনে হচ্ছে ওর সাথে বেশি করে ফেলেছি। কি করব বুঝতে পারছি না। সানিকে কল দিলাম। কিরে, কই তুই? বাসায়। এই অসময়ে কল দিছিস কেন, সমস্যা? সমস্যা একটা হয়েছে। কি সমস্যা? মোবাইলে বলা যাবে না, তুই দিঘির সামনে আয়, আমি আইমানকে কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। দে। কয়টায় আসবো? আসরে নামাজ পড়ে আয়। ওকে। এরপর কল কেটে দিলাম। নিচে গিয়ে দেখি আম্মু না খেয়ে টেবিলের উপর খাবার রেখে চলে গেছে। আমি আম্মুর রুমে গেলাম। খাবে না? তোর খাওয়া তুই খা, আমি আমার মেয়েকে ছাড়া খাবো না। এই মহা যন্ত্রণা, ধুর, ভাল লাগে না। আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসছে না। পরে উঠে বাইরে চলে গেলাম। আসরে নামাজ পড়ে দিঘির সামনে গেলাম। দেখলাম সানিয়া রাইমান বসে আছে। কিরে, তোরা এসেছিস? তোর নাম্বার বন্ধ কেন? মোবাইল হাতে নিয়ে দেখি সুইচ অফ হয়ে আছে। সানি বলল, বল, কি সমস্যা? আমি সব ঘটনা খুলে বললাম। দোস্ত, আমার মনে হয় তোর এখন তামান্নাদের বাসায় যাওয়া উচিত। ধুর, আমি ওইখানে গিয়ে কি করব? কি করবি মানে? ওর কাছে ক্ষমা চেয়ে নিবি আর বলবি ডিভোর্স পেপারটা নকল ছিল। আরে না, এটা হয় না। না হলে তুমি বসে বসে আঙুল চুষো। তামান্না কি সবকিছু মেনে নেবে? নিবে। দেখলি না,
সে তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না? সেটা তো আগে ছিল, কিন্তু কলেজে যা করলাম আমার জন্য এখন ঘৃণা ছাড়া ওর মনে আর কিছু নাই। চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। তোকে তখনও বলেছিলাম সব কিছু চিন্তা ভাবনা করে কর। শালা মিথ্যুক, তোর জন্যই এসব কিছু হয়েছে। তোর বুদ্ধি না শুনলে কিছুই হতো না। আরে আমি কি জানতাম নাকি যে তামান্না বাসা ছেড়ে চলে যাবে? আচ্ছা বাদ দে তো, এখন কেমনে কি করবি সেটা চিন্তা কর। আচ্ছা চল কিছু খেয়ে আসি। তোর তো খাওয়া ছাড়া আর কোনো কাজই নাই। এই তুই কি আজকে ওদের বাসায় যাবি? না গেলেও কালকে। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাত প্রায় 10টা। খেতে বসলাম, আম্মু আসলো না। একা খেতে বসেছি, এমন সময় তামান্নার আম্মু কল দিল। হ্যাঁ, পুরোটা বলার আগেই তামান্নার আম্মু কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। বাবা, তুমি কই? আমি তো বাসায়, আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? তামান্না? কল কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু ধরছে না। না, আর বসে থাকা যাবে না। তামান্নার কি হয়েছে আল্লাহই জানে। সানিয়া রাইমানকে কল দিয়ে বের হতে বললাম। বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম। মাঝপথে সানিয়ার আইমানকে তুলে নিলাম। কিরে এত রাতে আবার কি হলো? তামান্নার আম্মু কল দিয়ে কান্না করতে লাগলো। কেন, কি হয়েছে? নিজেও জানি না, পুরোটা শোনার আগেই কল কেটে দিল। তারপর আমি কল দিলাম, কিন্তু ধরছে না। আল্লাহই জানে কি হয়েছে। কথা বলতে বলতে ওদের বাসার সামনে চলে আসলাম। অনেকবার কলিং বেল বাজালাম, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ নাই। দরজা ধাক্কা দিলাম, তাও কোনো লাভ হলো না। পরে সানি বলল দরজা ভেঙে ফেলার জন্য। তিনজন অনেক কষ্ট করে দরজা ভাঙলাম। ভিতরে গিয়েই তো আমার মাথা খারাপ হয়ে গেল। তামান্নার বাম হাতটা কাটা, পিঙ্কি দিয়ে রং বের হচ্ছে, রক্তে পুরো ফুল লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে আমার শরীর কাঁপতে লাগলো। কিন্তু ওর আম্মু কই গেল? তামান্নার আম্মুর রুমে গিয়ে দেখি উনি উনার পা উল্টো খাটের সাথে আঘাত খেয়ে পড়ে আছে। মনে হয় তাড়াহুড়া করতে গিয়ে পা মুচুর খেয়ে পড়ে যায়, আর মাথায় গিয়ে লাগে খাটের সাথে, যার কারণে উনিও সেন্সলেস হয়ে আছে। কি করব কিছুই বুঝতেছি না। আমার শার্টটা খুলে তামান্নার হাতে বেঁধে নিলাম, যাতে আর রক্ত না বের হয়। পরে ওদের দুজনকেই হসপিটালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে দিয়ে আমি বাইরে অপেক্ষা করছি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আমার জন্যই আজকে এত কিছু হলো। তামান্নার জ্ঞান ফিরলেই মাপ চেয়ে নেব। সানিয়া রাইমানকে বললাম বাসায় চলে যেতে, কিন্তু ওরা গেল না। একটু পর ডক্টর বাইরে আসলো। রুগী আপনার কি হয়? জি, আমার স্ত্রী। দেখুন, ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জরুরি রক্তের ব্যবস্থা করুন। জি, আমরা তিনজন আছি। বলুন, রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমার A+। আমারও এ পজিটিভ। আচ্ছা, তিনজনে আসুন। এরপর তিনজনে রক্ত দিলাম। শাশুড়ি আম্মার জ্ঞান ফিরেছে, উনি ঘুমাচ্ছে। আমি তামান্নার কেবিনে গিয়ে তামান্নার পাশে বসলাম। নিশ্চুপ হয়ে ওর চেহারার দিকে তাকিয়ে আছি। তামান্নার একটা হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙলো কারোর হাতের স্পর্শে। চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বোলাচ্ছে। আমার ঘুম ভেঙে যাওয়ায় দেখি অন্যদিকে মুখ কালু করে শুয়ে রইল। কি ব্যাপার, এমন করেছিলেন কেন? সেটা কারণ না জানলেও চলবে। বুঝলাম, সে এখনো রেগে আছে। কেন এটা করলেন? কি করব বলো? আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমায় ক্ষমা করবে না। তাই বলে সুইসাইড করবেন? আগেও এই একই কাজটা করেছেন। কেন বাঁচালে? আমি বললে তোমার কি? ঠাস ঠাস করে একটা ওর গালে বসিয়ে দিলাম। তুমি আমাকে মেরেছো। মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মেরেছি, তাতে আপনার কি? বউ? তাহলে সেদিন ডিভোর্স লেটার দিলে কেন? ওটা ডিভোর্স লেটার ছিল না, জন্মদিনের একটা কার্ড ছিল। শুধু মিথ্যার চিঠিটা আমি লিখেছিলাম। কালকে কলেজে এগুলো কেন করলে তাহলে? আমার সাথে করেছিলেন, আপনাকে একটু বুঝতে চেয়েছিলাম আপনার কেমন লাগে। অনেক হারামি তুই। বলেই কান্না করতে করতে জড়িয়ে ধরল। আমিও ধরলাম। এমন সময় আম্মু এসে কাশি দিতে লাগলো। দূর শালা, আম্মুকে কে খবর দিল? আম্মু জানলে টেনশন করবে, তাই কিছু জানাইনি। আমি ভাবছি ওরা সুস্থ হলে তারপরই জানাবো। আমি এখানে একটু আসতে পারি? না, এখানে এখন কারো আসা লাগবে না। এই ছাড়েন, আম্মু দেখছে। দেখলে দেখুক,
আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে আম্মুর সামনে? এই হাদারাম কিছু শিখ। আচ্ছা তোমরা তাহলে থাকো। আম্মু গিয়ে শাশুড়ির সাথে কথা বলতে লাগলো। বাইরে গিয়ে দেখি সানিয়া রাইমান একটা টুলের উপর একজন অন্যজনের উপর উল্টো হয়ে শুয়ে আছে। দেখি আমার হাসি পাচ্ছে। একটু ভিডিও করে ওদের জাগালাম। এরপর বাইরে থেকে কিছু খেয়ে আসলাম। তামান্নার জন্য নিয়ে আসলাম। ডাক্তারের কাছে গেলাম। আমরা কি ওদের বাসায় নিয়ে যেতে পারবো? আপনার শাশুড়িকে নিয়ে যেতে পারেন, উনি সুস্থ আছে, কিন্তু আপনার ওয়াইফকে আরো 2 দিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আম্মুর কাছে গেলাম। আম্মু, কিছু বলবি? আম্মু, ডাক্তার বলেছে বাসায় যেতে। তো চল। আর এখানে থেকে কি করব? না মানে তামান্নাকে আরো 2 দিন থাকতে হবে, তাই বলছিলাম তুমি উনাকে নিয়ে আমাদের বাসায় চলে যাও। কয়েকদিন ওখানে থেকে রেস্ট থাকুক। তামান্নার কাছে কে থাকবে? আমি আছি, তোমরা বাসায় চলে যাও। সময় পেলে আবার এসো, আর না হলে আসার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সব কিছু দেখে শুনে রাখবি। এরপর সানিকে উনাদের সঙ্গে দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। আমি তামান্নার কাছে গেলাম। এখন কেমন লাগছে? আগে থেকে ভালো। এই শোনো, বলেন। আমি না একজনকে অনেক ভালোবাসি। কাকে? আমারই জুনিয়র ফটটাকে। আমি কিছু না বলে অন্যদিকে তাকিয়ে হাসছি। সে হঠাৎ করে আমার মুখটা ওর কাছে নিয়ে গিয়ে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপর বলল, এই আমাদের তো বাসর হয়নি, চলো না আজকে আমাদের বাসরটা করে ফেলি। ডক্টর আপনাকে আরো 2 দিন এখানে থাকতে বলেছে। আগে সুস্থ হন, তারপর দেখা যাবে। এইভাবে রোমান্টিকভাবে 2 দিন চলে গেল। আমি তামান্নাকে নিয়ে বাসায় আসলাম। গাড়ি থেকে নেমে তাকে বললাম বাসায় আসতে, কিন্তু সে না এসে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কেউ যদি কোলে করে নিয়ে যায় তাহলে যাব। বুঝলাম আমায় কি বলছে। তাই আর দেরি না করে ওকে কোলে নিলাম। সে আমার গলা জড়িয়ে ধরে আছে। বাসায় নিয়ে গিয়ে রুমে শুইয়ে দিলাম। তারপর আমি উঠে চলে যাচ্ছি। এমন সময় সে আমার একটা হাত ধরে টান দেয়। আমি নিজেকে স্থির রাখতে না পেরে সোজা ওর গায়ের উপর গিয়ে পড়ি। এটা কি করলেন? আমার পরকে আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? আমার কি দেখামু? দেখা। এই বলে যে তামান্নার মুখটা ধরবো, সেই সময় সানি রুমে চলে আসলো। মামা, আদর পরেও করতে পারবা, এখন একটু বাইরে আসো। তুই আর আসার সময় পাইলি না? তামান্না লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। এরপর আমি বাইরে গেলাম। বল, এই সময় তুই কেন ডেকেছিস? তোর জানতে হবে না, 5,000 টাকা দে। এত টাকা দিয়ে কি করবি? দিতে বলছি, দিয়ে দে। এত কথা বলিস কেন? কিন্তু আমার কাছে তো এত টাকা এখন নাই। হসপিটালে খরচ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর দেওয়া লাগবে না। বিকেলবেলা দিঘির পাড়ে আসিস, আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে। এরপর সানিয়া রাইমান চলে গেল। আমি গোসল করে আসলাম। তামান্নাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে সে শুয়ে রইল। বিকেলবেলা আমি বাসা থেকে বের হলাম। দিঘির ঘাটে গেলাম। সানিয়ার আইমানকে কল দিলাম। তারাও আসলো। এরপর অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম, ঘুরলাম, মজা করলাম। রাত 9টার সময় আইমান বলল, দোস্ত, আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমারও অনেক কাজ, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা, আমিও চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখলাম আম্মু, তামান্না আর তামান্নার আম্মু বসে বসে টিভি দেখছে। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। তামান্না আমার আগেই গিয়ে বসে আছে। আমি কি আজকেও সুপাই থাকবো? মাথা ফাটিয়ে দেব আর একবার সোফার কথা বললে। তো মহারানী, কোথায় থাকবো তাহলে? আমার সাথে। এই শোনো। বলেন। ওই বলেন কি বলবা বলো। আজ থেকে আপনি করে বলবা না, তুমি করে বলবে। ওকে, বলো কি বলবে। বলছিলাম কি, আমাদের তো বাসর হয়নি, চলো না বাসর ঘরটা করে ফেলি। কোনো আয়োজন ছাড়া বাসুর হয় নাকি? আজকে ঘুমান, বাসুর করা লাগবে না। ওই লাগবে না মানে 100 বার লাগবে। তারপর সে উঠে আলমারি খুলে একটা ব্যাগ আমার হাতে দিল। কি এটাতে? শেরওয়ানি। এটা পরে ঠিক 2 ঘন্টা পর রুমে আসবা। আমি বেনারসি পরতেছি। 2 ঘন্টা পর কেন? সেটা এলেই বুঝতে পারবে। যাও এখন। কোথায় যাব? এখানেই পরে নেই। মার খাবে নাকি যাবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম।
সানিয়া রাইমানকে কল দিলাম কি করব তা জিজ্ঞেস করার জন্য, কিন্তু দুই শালা একসাথে মোবাইল অফ করে রেখেছে। ছাদে গিয়ে শেরওয়ালি পরে নিলাম। কীরকম জামাই জামাই একটা ভাব চলে আসছে, সেই বিয়ের দিনের মতো। আজকে যেন সময়টা কিছুতেই যাচ্ছে না। 1 ঘন্টা 45 মিনিট ছাদে থাকার পর কেমন যেন বিরক্তি লাগছে। নিচে চলে যাব এমন সময় সানিয়ার আইমান উপরে আসলো। কি মামা, এত তাড়া কিসের? আস্তে ধীরে যাও। কি রে, তোরা এত রাতে এখানে আসলি কি করে? আর বলিস না, কাজ করতে করতে একেবারে শেষ। এত রাতে কি কাজ করছিস তুই? আরে বেটা, তোর বাসও সাজাইছি। কি এত কিছু করেছিস অথচ আমি জানি না? সবকিছু জানতে হয় না। তোদের এসব কে করতে বলেছে? কেউ না, আমি, সানি আর তোর সিনিয়র বউ মিলে এসব করেছি। এগুলো আরো আগে করেছি, কিন্তু যেই দিন করবো ভাবছিলাম সেই দিন তামান্না বাসা ছেড়ে চলে যায়। তাই বলে তোরা আমাকে একটিবারও জানাবি না? আচ্ছা বাদ দে, আই কিছুক্ষণ আড্ডা দেই। আড্ডা সারা জীবন দিয়েছি, পরেও দেওয়া যাবে। তোর সিনিয়র বউ বসে বসে তোর জন্য ওয়েট করছে। যা তাড়াতাড়ি ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা। এই শোন, বল। সিনিয়র তো পুরাতন হয়ে গেছে, এত লজ্জা শরমের কাজ নাই। গিয়েই বিড়াল মেরে ফেলবে, পরে উল্টো হয়ে শুয়ে পড়িস। হারামজাদা, তুই আর ঠিক হবি না। আচ্ছা তোরা পাশের রুমে গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা। এরপর রুমের সামনে গেলাম। কেমন যেন ভয় লাগছে, সাথে লজ্জাও। কিছুক্ষণ আগেও তো তামান্নার সাথে কথা বলে আসলাম, এখন আবার লজ্জা লাগছে কেন? ধুর, যা হবার হবে। আগে একবার ভিতরে যাই। এরপর 1 কেজি সাহস নিয়ে দরজা খুললাম। দেখলাম তামান্না লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে আসলো, এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে। এমন সময় আমি ওর হাতটা ধরে ফেললাম। আরে আরে, কি করো? কি করছি দেখছো না? সালাম করছি। আরে জুনিয়রদের সালাম করতে হয় না। কে বলেছে জুনিয়র? 1 বছর ওটা কোনো সমস্যা না। আর স্বামী হিসাবে তুমি সবসময় উপরে থাকবে। ওকে মহারানী, বুঝলাম, কিন্তু আপনাকে আমার পা ধরতে হবে না, কারণ আপনার জায়গা আমার পায়ে নয়, বুকে, বুঝেছেন? বুঝলাম। এবার চলে। কোথায়? ছাদে। এত রাতে ছাদে কেন? চাঁদ দেখবো। চলো ছাদে চলো। ওকে চলো। এভাবে যেতে পারবো না। তো কিভাবে যাবে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ওরে আল্লাহ, কি বলো এইসব? নিয়ে চলো, না হলে সোফায় থাকতে হবে। কি আর করা, হাতিটাকে কুলে নিয়ে ছাদে গেলাম। ওরে কুল থেকে রেখেই আমি হাঁপাতে শুরু করলাম। ওরে আল্লাহ, এটা মানুষ? এত ওজন হয় কেমনে? এইটুকুতেই এই অবস্থা? আজ থেকে তো প্রতিদিন ভার বহন করতে হবে। মানে? সব কথার মানে বলতে হয় না, কিছু মানে বুঝে নিতে হয়। চলো একটু হাঁটি। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ছাদের কোনায় গিয়ে বসলাম। তামান্নাও আমার পাশে বসলো। আমি উপরের দিকে তাকিয়ে চুপ হয়ে আছি। ওই কি ভাবছো? আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছে, সেটার কি আনসার দেব সেটাই ভাবছি। পরীক্ষা? আল্লাহ আমাকে 2টা চাঁদ দিয়েছে, একটা উপরে জ্বলতেছে আর একটা আমার পাশে। এখন বলতেছে কোন চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কোনটা? উপরেরটা তো রাতের আকাশে আমার সাথে থাকবে, কিন্তু দিনের বেলায় থাকবে না, কিন্তু পাশেরটা সব সময় থাকবে। কিন্তু কথা হচ্ছে, যদি কখনো পাশে থাকা চাঁদটা চলে যায়, তাই ভাবছি কোনো চাঁদটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। তামান্না আমার একটা হাত ধরে কাঁধে মাথা রেখে বলল, এই তোমার হাত ধরে কসম করছি পুরো পৃথিবী ছেড়ে দেব, কিন্তু তোমার হাত কখনো ছাড়বো না। তাই নাকি? তাই। এই শোনো না। বলেন। আমার না টুইন বেবি অনেক পছন্দ। তো আমি কি করতে পারি? আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করব। কি করবে? সময় হলে দেখবা। চলো রুমে যাই। ওকে চলো। ওই এইভাবে যাও কেন? তো কিভাবে যাবে? আগের মতো কোলে করে নিয়ে যাও। কি আর করা, আবারও কুলে করে নিয়ে গেলাম। খাটে রেখে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি। এমন সময় তামান্না আমার শার্টের কলার চেপে ধরে বলল, এই কয় মাস? একটু আসছি। টুইন বেবির কথা বলেছি যে, ভুলে গেছো? এই কথা বলেই একটা টান দিয়ে খাটে ফেলে দিল। হারিয়ে গেলাম অন্য জগতে।
আপনারা এখনো বসে আছেন? আর কত, অনেক কিছু তো দেখে ফেলেছেন। এবার নিজেদের টুইন